বিসমিল্লাহির রহমানির রহিম। যারা লাইনে আছো দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস 5 এর ক্লাস হবে অবশ্য। তোমরা যারা লাইনে আছো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যাঁ, কত শোনা যাচ্ছে? ওকে, পরিমাপ। পরিমাপ বের করো। তোমাদের শুক্রবারে হয়তো আমি ক্লাস দিব, তারপরে অধ্যায়গুলো একটু দেখে নিই আর কি। পৃষ্ঠা নাম্বার 121। হ্যাঁ, আমরা সেদিন অঙ্ক করেছিলাম কত পর্যন্ত দেখো তো, 4 না 3 আমার মনে নাই, মনে হয় 4 পর্যন্ত করেছিলাম। গতদিনের অনলাইন ক্লাসে অঙ্ক কত দূর পর্যন্ত করা হয়েছে একটু বলবা? 4 না 3 একটু বলবা। কে কে আছো লাইনে একটু কম মানে লাইক দিয়ে রাখো, আমি বুঝতে পারবো না ক্লাসে যে আছো আর কি। দেখ কত পর্যন্ত অঙ্ক হয়েছিল একটু বলবা বাবা তোমরা, কত পর্যন্ত অঙ্ক হয়েছিল, কত নাম্বার পর্যন্ত একটু জানো কমেন্টে। আমার যতদূর মনে পড়ছে আমি মনে হয় 4 পর্যন্ত করিয়েছিলাম, একটু জানাও। যারা দেখতে পাচ্ছ বা যারা গতদিনে ক্লাসটা করেছো আমাকে একটু ইনশিওর করো যে কত পর্যন্ত হয়েছিল। 4 নং, থ্যাংক ইউ। 5 থেকে শুরু হবে তোমাদের অঙ্ক। ওকে ওকে, ধন্যবাদ। 5 নম্বরে বলা আছে একটি বইয়ের ওজন 124 গ্রাম। একটা বইয়ের ওজন যদি করা হয় তাহলে, বা একটা বইয়ের ওজন এখানে দেওয়া আছে 124 গ্রাম, বলা আছে 80টি বইয়ের ওজন কত কেজি। হ্যাঁ, এখানে একটি বইয়ের ওজন গ্রামে দেওয়া আছে এবং তাদের ওজনটা বের করতে বলছে, বা 80টা বইয়ের ওজন বলছে কত কেজি হবে। তাহলে আমরা সেদিন ক্লাসে বলেছিলাম যে আমরা ছোট এককটাকে যদি বড় এককে প্রকাশ করতে চাই, ছোট একক থেকে বড় এককে কনভার্ট করলে ভাগ করে মান নির্ণয় করব। আর যদি বড় একক থাকে সেটাকে যদি ছোট এককে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে শুধু গুণ করলেই হয়ে যাবে। এবং এখানে যেমন কেজি থেকে গ্রাম থেকে কেজি করতে বলছে, গ্রাম আর কেজির মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক অনুযায়ী জাস্ট গুণ ভাগ করে দেব। তো এখানে একটা বইয়ের ওজন দেওয়া আছে, সেই অনুযায়ী 80টা বইয়ের ওজন আমরা আগে বের করে নেব। একটা বইয়ের ওজন যতটুকু, 80টা বইয়ের ওজন অবশ্যই তার থেকে 80 গুণ বেশি হবে। 80 দ্বারা গুণ করে আমরা 80টা বইয়ের ওজন বের করব। যে ওজনটা বের হবে
যেহেতু একটা বইয়ের ওজন গ্রামে দেওয়া আছে, তাহলে 80টা বইয়ের ওজনও গ্রামেই বের হবে। তাহলে সেটাকে জাস্ট কেজি করব। গ্রামটা ছোট একক, এককগুলোর মধ্যে ছোট একক কার থেকে ছোট, কেজির চেয়ে ছোট। তাহলে কেজি থেকে ছোট থাকলে সেটাকে যদি আমরা বড় এককে কনভার্ট করতে চাই, মানে গ্রামকে যদি কেজি করতে চাই, জাস্ট ভাগ করতে হবে, ভাগ করলে হয়ে যাবে। তো আমরা একটু লিখে নেব অনুশীলনী 11 ক। আমার বোর্ডের লেখা তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাবে। তাহলে এখানে 5 নম্বর অঙ্কে বলা আছে একটি বইয়ের ওজন হচ্ছে 124 গ্রাম। এরকম বই আছে 80টা। 80টা বইয়ের ওজন কত গ্রাম এটাকে বের করে নেব। তাহলে অতএব 80টি বইয়ের ওজন 124 গুণন 80 গ্রাম। আমরা জাস্ট গুণ করে দেবো, শূন্য ছাড়া যদি গুণ করতে চাই তাহলে 8 এর সাথে পুরোটাকে গুণ করবো। 4 32, হাতে থাকে 3, 8 2 16, আর 3 19, হাতে থাকে কত 1, 8 1 কে 8 আর 1 9, আর এখানে শূন্য তো থাকবে কত গ্রাম। তাহলে একটা বইয়ের ওজন 124 গ্রাম দেওয়া ছিল। একটি বইয়ের ওজন যদি 124 গ্রাম হয়, সেক্ষেত্রে 80টি বইয়ের ওজন হচ্ছে 9920 গ্রাম। তো বলছিল 80টা বইয়ের ওজন কত কেজি। তাহলে এটা গ্রামে আছে, গ্রামটা ছোট একক, কার চেয়ে ছোট, কেজির চেয়ে ছোট। এটাকে যদি আমরা গ্রাম থেকে কেজিতে প্রকাশ করতে চাই তাহলে ভাগ করতে হবে, কারণ আমরা নোট সেদিন লিখে দিয়েছিলাম যে ছোট এককে বড় এককে প্রকাশ করলে ভাগ করতে হয়, আর বড় এককে ছোট এককে প্রকাশ করলে গুণ করতে হয়। তাহলে এককটা আছে গ্রামে, এটাকে যদি কেজি করতে চাই তাহলে কেজিকে আমরা গ্রাম করলে গুণ হয়, একইভাবে গ্রামকে যদি কেজি করতে চাই তাহলে ভাগ করতে হবে। তো আমরা বলতে পারি যে 1 কেজি সমান 1000 গ্রাম, অথবা বলতে পারো 1000 গ্রাম সমান 1 কেজি। 1000 দ্বারা ভাগ করব কাকে, 9920 গ্রামকে। তাহলে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি 9920 কে, ভাজকে দেখো 4টা সংখ্যা আছে, ভাজ্যেও 4টা সংখ্যা আছে, হিসাব করবো আমরা। হিসাব করতে হয় বাম দিক থেকে। তাহলে এখানে 9990, এখানে আছে 1000। এই 1000 9990 এর মধ্যে প্রথমত যায় 9 বার। তাহলে 9 বার দিলে 9000। 0 0 বিয়োগ করলে 0, 0 আছে কত হলে 2 হবে 2, 0 আছে কত হলে 9 হবে 9। এখন আমরা এখানে যদি একটা দশমিক দেই তাহলে এখানে একটা শূন্য নেওয়া যায়। তাহলে 9200 এর মধ্যে 1000 আবার ভাগ যায় 9 বার। তাহলে 9000, 0 0 বিয়োগ করলে 0, 0 0 বিয়োগ করলে 0, 0 আছে কত হলে 2 হবে 2। এই দশমিকের জন্য আমরা আবার একটা শূন্য নিতে পারি, এখন 2 বার, তার মানে 2000। এটা আমাদের মান বের হলো 9.92 কেজি বের হলো। আমরা বলতে পারতে 9.92 কেজি। তার মানে 80টি বইয়ের ওজন যদি করা হয় সেক্ষেত্রে এদের ওজনটা হবে 9.92 কেজি। উত্তর 9.92 কেজি। এটা হলো 80টি বইয়ের ওজন। দেখো তো বোঝা গেছে কিনা, বুঝতে পারছো কিনা। যদি না বুঝতে পারো একটু কমেন্টে জানাবে, আর যদি বুঝতে পারো সেটা একটু জানাবে। বোঝা যাচ্ছে কিনা একটু বলবে আমাকে। একটু জানাবে। কোনো সমস্যা আছে কি? যদি না থাকে বলতে পারো আমাকে। আচ্ছা, আমরা তাহলে 6 নম্বর অঙ্কে যাব। এখানে 6 নম্বর অঙ্কটা প্রশ্ন ভালো করে পড়তে হবে, তাহলে অঙ্ক সহজ হবে। বলছে 8 জন লোকের ওজন, 8 জন লোকের যদি ওজন করা হয় তাহলে তাদের ওজন হয় 451.2 কেজি। বলছে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। গড় কি এটা আমাকে আগে জানতে হবে। রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা, যেমন এখানে 8 জন লোক আছে, এটা হলো রাশির সংখ্যা, আর তাদের ওজনের সমষ্টি ছিল 551.2। তাহলে রাশিগুলোর সমষ্টিকে
রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় আমরা তাকে গড় বলি। তাহলে এখানে সমষ্টিটা হচ্ছে তোমাদের 451.2 কেজি দেওয়া আছে, এটা সমষ্টি। আর রাশির সংখ্যা হিসেবে একটা সংখ্যা দেওয়া আছে 8, 8 জন লোক, এটা রাশির সংখ্যা। তাহলে তাদের গড় ওজনটা কত হবে? গড় মানে একজনেরটা বের করতে হবে, গড়ে প্রত্যেকের ওজন কতটুকু করে হবে। তো এটা কেজিতে দেওয়া আছে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি উত্তরটা বের করতে বলছে হেক্টোগ্রামে, কেজির পরে কিন্তু হেক্টোগ্রাম, তার মানে হেক্টোগ্রামটা কেজির চেয়ে 10 গুণ ছোট। তাহলে কেজিটা যদি বড় হয়, আমি একটু আগেই বললাম যে বড় এককে ছোট এককে প্রকাশ করতে চাইলে গুণ করতে হবে। তাহলে কেজির সাথে হেক্টোগ্রামের সম্পর্ককে এটা আমরা জানি যে 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, অতএব 451.2 কেজি সমান কত হেক্টোগ্রাম হবে, জাস্ট গুণ করে দেব। যেহেতু কেজিটা হেক্টোগ্রামের চেয়ে বড়, বড় এককে যখন ছোট এককে প্রকাশ করবো জাস্ট গুণ করে দেব, এবং সেই গুণটা কত দ্বারা করতে হবে, এইটার সম্পর্ক যতটুকু সেটা দ্বারা গুণ করলেই হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা গুণ করি, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে হচ্ছে হেক্টোগ্রামের সাথে কেজির যে সম্পর্কটা সেটার সাথে। তাহলে আমরা লিখতে পারি 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। এটা 11 নম্বর অধ্যায়। তাহলে লেখো 1 কেজি সমান 6 নাম্বার, 1 কেজি সমান 10 হেক্রা বা হেক্টোগ্রাম। হেক্রা মানে হচ্ছে হেক্টোগ্রাম। অতএব 451.2 কেজি সমান 451.2 গুণন 10 হেক্রা। আমরা মনে মনে ভাববো দশমিক নাই, তাহলে দশমিক ছাড়া যদি এটা ভাবি তাহলে 4512 গুণন 10, এই একের সাথে যদি আমরা 4, 5, 1, 2 এবং 0 গুণ করে এটা হয়। দশমিক বসানোর একটা নিয়ম আছে, গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসানো। দশমিকটা যে কয় ঘর আগে থাকবে সেই কয় ঘর আগে দশমিক বসাতে হবে। গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাতে হয়, যে কয় ঘর আগে দশমিক আছে সেই কয় ঘর আগে দশমিক আমরা বসাবো। তাহলে এখানে দশমিকটা দেখতে পাচ্ছি 1 ঘর আগে আছে, তাহলে গুণফলের ডান দিক থেকে বাম দিকে বসালে এখানে হয় এত হেক্রা। এটাকে যদি আমরা 4512 লিখি, দশমিক শূন্য না লিখি তাও চলবে, কারণ দশমিকের পরে কি না লিখলেও চলে, এটা আমরা জানি। দশমিকের পরে শূন্য না লিখলেও চলে, কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই। তাহলে আমরা যদি এভাবে লিখি তাও হবে, অথবা তোমরা যদি এভাবে লেখো 4512.0 তাও হবে। এটাও যা এটাও তাই, কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই, শূন্য লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে এখানে এটা ছিল এত হেক্টোগ্রাম, এটাকে এখন আমরা যদি গড় অনুযায়ী বের করতে চাই, তাহলে এটা যে ওজন বের হয়েছে এটা কিন্তু 8 জনের ওজন বের হয়েছে। তাহলে 8 জনের ওজন যদি এতটুকু হয়, তাহলে গড় ওজন কতটুকু হবে? তাহলে 8 দ্বারা ভাগ দাও, এত। তাহলে 5 8টা 40, তারপরে 5 1 6 8টা 48, 3 কেটে নিয়ে আসলাম 2 4 8টা 32। আমরা বলতে পারি অতএব গড় ওজন হচ্ছে 564 হেক্রা বা হেক্টোগ্রাম। দেখো তোমাদের বোঝার কথা। উত্তর গড় ওজন বুঝতে পারছো কিনা একটু জানাবে, কোনো সমস্যা থাকলে সেটাও বলবে। হ্যাঁ, একটু ভুল হলো না তোমার? দেখো তো বাবা, এখানে 562 হয় না তো, 500 হয় 64 হেক্টোগ্রাম।
এরপরে যেটা আছে 7 নম্বরে বলছে একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল, সেন্টিলিটার। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পরে বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট থাকবে? সবগুলো কিন্তু আলাদা আলাদা। তেল ছিল সেন্টিলিটারে, ব্যবহার করছে মিলিলিটার, ব্যবহার করার পরে আছে কত লিটার। তাহলে এখানে আমরা যে তেলটা ছিল এখান থেকে ব্যবহার করার পরে কতটুকু আছে এটাকে বের করব। তো এখানে আমরা হয় যেটা আছে সেটা সেন্টিলিটার আছে সেটাকে মিলিলিটার করব, অথবা যেটা ব্যবহার করছে সেটাকে মিলিলিটার থেকে সেন্টিলিটার করব, যে কোনো একটা একক করলেই হবে। এটা ক্লাস 5 এর ক্লাস। তাহলে আমরা 7 নাম্বার অঙ্কে যদি যাই, লেখো 75 সেন্টিলিটারকে আমরা মিলিলিটার করব। সেন্টিলিটারের সাথে মিলিলিটারের সম্পর্ক আমরা জানি, 1 সেন্টিলিটার বা 1 সেলি সমান সমান 10 মিলিলিটার মিলি। তাহলে অতএব 75 সেন্টিলিটার সমান 75 গুণন 10 মিলি, 750 মিলিলিটার। এটা এতটুকু তেল ছিল, এখান থেকে ব্যবহার করছে 180 মিলিলিটার। তাহলে আছে কতটুকু? তাহলে অবশিষ্টটা বের করে নাও। লেখো অতএব অবশিষ্ট রইল 750 বিয়োগ 180 মিলি। তাহলে 0 0 বিয়োগ করলে 0, আর আছে কত হলে 15, 7 হাত থেকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 7 হবে 5। এত মিলিলিটার। এটা মিলিলিটার বের হলো, আমাদের লিটারে বের করতে বলছে। তো মিলিলিটারের সাথে লিটারের একটা সম্পর্ক আছে, 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। এটা মিলিলিটারে আছে, লিটার করতে হবে। মিলিলিটারটা লিটারের চেয়ে ছোট, তাহলে ছোট একককে যদি আমরা বড় একক লিটারে প্রকাশ করি তাহলে কি করতে হবে? গুণ না ভাগ হবে? তোমরা একটু অ্যান্সার করবা, গুণ হবে না ভাগ হবে? কষ্ট করে একটু অ্যান্সারটা দাও, তারপর আমি করে দিচ্ছি। তাহলে আছে হচ্ছে মিলিলিটার করব লিটার, তাহলে ছোট একক থেকে বড় এককে প্রকাশ করবো, আমাদের ভাগ করতে হবে। 0 দ্বারা ভাগ, 0 7 5, এখানে দশমিক দিলে এখানে একটা 0 আসে, 5 বার যায়, দশমিকের জন্য 0, 0.57 লিটার। কোনো সমস্যা আছে কিনা একটু বলবা, তুলে নাও। পঞ্চম শ্রেণীতে কিন্তু এবার বৃত্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আজকে দেখলাম অবশ্য একটা নিউজ, ভালো করে পড়াশোনা করতে হবে। পঞ্চম শ্রেণীতে বৃত্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবছর থেকেই বৃত্তি হবে শুরু আর কি, সেই অনুযায়ী পড়াশোনা করো। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ভাগটা বুঝাই দেবো, থ্যাংক ইউ, বুঝাই দিচ্ছি। দেখো এখানে প্রথমত হচ্ছে আমরা ভাজকে দেখতে পাচ্ছি 4টা সংখ্যা আছে, ভাজ্যে 3টা সংখ্যা আছে। এই ভাজকটা ভাজ্যের মধ্যে ভাগ যায় না, বিধায় প্রথমে 0 দ্বারা ভাগ করলাম। এই যে 0 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে বিয়োগ করলে 0 7 5। আমরা এই দশমিক এখানে দিলে এখানে একটা 0 আসে, দশমিক দিলাম, দশমিকের জন্য একটা 0 নিলাম। এখন 5700, এর মধ্যে 1000 ভাগ যায়, এই যে 5 বার ভাগ করলে 5000 হয়, বিয়োগ করলাম 0 0 0 আছে কত হলে 7 হবে 7। এই দশমিকের জন্য একটা 0 ছিল, 0 কেটে নিয়ে আসলাম, তাহলে 7000 হলো। এই 7000 এর মধ্যে 1000 ভাগ যায় 7 বার,
তার মানে 0.57 লিটার। এটা তো বুঝতে পারছো কিনা এবার? বোঝা গেছে? সাত নম্বর বোঝা নাই এখন? 8 নম্বরে বলছে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, 24টি বোতলের জুসের পরিমাণ কত লিটার? মিলিলিটার থেকে লিটার করতে হবে। এখানে একটি বোতলে যদি 350 মিলি থাকে তাহলে 24টি বোতলে কতটুকু আছে বা কত মিলি আছে এটাকে বের করে নাও। তারপরে মিলিকে আমরা লিটার করতে পারবো বা লিটার করে নিব। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত একটি বোতলে যতটুকু আছে, 24টা বোতল নাকি কয়টা বোতল আছে, 24টি বোতলে মোট কতটুকু আছে এটাকে বের করে নেবো। তো দেখো একটি বোতলে জুস আছে 8 নাম্বার, একটি বোতলে জুস আছে 350 মিলি, অর্থাৎ 24টি বোতলে জুস আছে 350 গুণন 24 মিলি। রাব দেখাতে হবে অবশ্যই 5-এ। 350 শূন্য বাদ দিয়ে গুণ করবো, 4 পাঁচা করে হাত থেকে 2, 3 4 12 14, এক ঘর কাটলাম, 5 10 শূন্য হাত থেকে 1, 3 6 রেখে 7, 0 4 7 রেখে 8 আর একটা শূন্য। তাহলে এটা হলো 8400 মিলি। এটা হচ্ছে 24টা বোতলে মোট আছে। এখানে মিলি থেকে লিটার করব। মিলি থেকে যদি লিটার করতে চাই, এটা হচ্ছে ছোট একক, লিটারটা বড় একক, তাহলে প্রথমত ভাগ করতে হবে। এটা একটু তোমাদের কনসেপ্ট রাখতে হবে বা মাথায় রাখতে হবে। ছোট একক আছে, বড় এককে প্রকাশ করব, সেক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। এখন মিলিলিটার আছে, এটাকে লিটার করতে হবে। মিলিলিটারের সাথে লিটারের সম্পর্কটা আমরা জানি যে 1000 মিলিলিটার সমান 1 লিটার, অথবা 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে একটু লিখে নাও যে 1 লিটার সমান 1000 মিলিলিটার, অথবা 1000 মিলিলিটার সমান 1 লিটার। তাহলে এই 1000 দ্বারা এখন এই যে 24টা বোতলে যতটুকু জুস আছে এই জুসের পরিমাণটাকে আমরা ভাগ করে লিটার করব। 1000 দ্বারা ভাগ করলাম, প্রথমে যায় 8 বার, দশমিক দিলে এখানে একটা শূন্য আছে, 4 বার যায়। তাহলে অতএব 8.4 লিটার। 24টি বোতলে জুস আছে 8.4 লিটার, এটাই উত্তর। দেখো বুঝতে পারছো কিনা একটু বলবা? সমস্যা আছে কোনো বাবা? বলতে পারো।
যদি কোনো সমস্যা না থাকলে আমরা পরের অঙ্কে যাব। আট নাম্বার অঙ্কটা তোমরা একটু নিজে নিজে চেষ্টা করো তো, দেখি পারো কিনা। একটি পরিবার 8 দিনে 20 লিটার পানি পান করে, ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি পান করে? তাহলে এখানে 8 দিনে করে হচ্ছে কতটুকু? 20 লিটার। তাহলে একদিনে কতটুকু করবে? দৈনিক গড়ে বলছে, দৈনিক মানে একদিনে। তাহলে প্রথমে আমরা লিটারটাকে ডেসিলিটার করতে পারি, লিটারের পরে ডেসিলিটার। তাহলে আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার, ডেসি সেন্টিমিলি। তাহলে 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে 20 লিটার সমান কত? 10 গুণন 20 ডেসিলিটার। 2 1 2, 2টা শূন্য, এত ডেসিলিটার। হ্যাঁ, এটা লাগে 8 দিনে। তাহলে একদিনে কতটুকু লাগবে? তাহলে 8 দিনে পানি লাগে 200 ডেসিলিটার। অতএব একদিনে পানি লাগে 200 ভাগ 8 ডেসিলিটার। 2 4 0, 5 40, এত ডেসিলিটার। তাহলে দৈনিক গড়ে লাগে 25 ডেসিলিটার। দেখো তো বোঝা গেছে কিনা? উত্তর 25 ডেসিলিটার পানি লাগে। বুঝতে পারলে একটু বলবা। কারো কোনো সমস্যা না থাকলে বলতে পারো, আমি পরের অধ্যায়টাতে যাব। থ্যাংক ইউ, অনেকেরই হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 11.2 মানে 11 খতে যাব। এই অঙ্কগুলো আরো সোজা, একদম পৃষ্ঠা নাম্বার 131 বের করবা। এর আগে কোনো অঙ্ক নেই, যেগুলো আছে ইনশাআল্লাহ ক্লাসে আলোচনা হবে। এর মাঝখানে আমরা আবার আলোচনা করব, ক্লাস তো হবেই। 11 খ নম্বরে দেখো, তোমরা কি বুঝতে পারছো বাবা? না বুঝতে পারলে একটু বলতে পারো। হ্যাঁ, 11 খ, খালি ঘরে সঠিক শব্দ বসাও। বলছে খালি ঘরে সঠিক শব্দ বসাও। 1 নাম্বারটা বলা আছে সামুদ্রিকের ক্ষেত্রে বলে সূত্র কি? সামুদ্রিকের ক্ষেত্রে বলতে তোমরা জানো ভূমি গুণন উচ্চতা, নাকি? আর ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার তোমরা মনে হয় পারবে। 1 নাম্বারটা বলা আছে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান খালি ঘর গুণন খালি ঘর, তাহলে ভূমি গুণন উচ্চতা। 2 নাম্বারটা বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? আমরা জানি ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে একটু পৃষ্ঠা নাম্বার 131 বের করবা এখন। 131 পৃষ্ঠা। একের 1 নাম্বার, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল।
ভূমি গুণন উচ্চতা ভাগ 2। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে 1 নাম্বার যে চিত্রটা আছে সেটা দেখতে পাচ্ছি ত্রিভুজের চিত্র, যার ভূমি 5 সেমি, উচ্চতা 4 সেমি। একইভাবে 2 নাম্বার যে চিত্রটা আছে, যার ভূমি 9 সেমি, উচ্চতা 6 সেমি। 3 নাম্বার যে চিত্রটা আছে সেটা সামান্তরিক, সামান্তরিকের ভূমি আছে, উচ্চতা আছে। 4 নাম্বারটাও তাই। তাহলে এগুলো জাস্ট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে 1 নাম্বার দিয়ে লেখো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2/1। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2, অথবা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যে কোনো একটা করলেই হবে। ভাগ 2, এখানে ভূমির মানটা হচ্ছে তোমাদের 5 দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 4। ভাগ 2, 4 5 20, ভাগ 2, তার মানে হচ্ছে 10 বর্গ সেমি। তোমরা একটু 2 নাম্বারটা করবে, এখনই করবে। ত্রিভুজের ক্ষেত্রফলই আছে, কত হয় একটু জানাও আমাকে। 3 নাম্বারটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। বর্গ একক। ভূমির মানটা কত? 5, উচ্চতার মান 6। 5 6 30 বর্গ সেমি। এটার পরে 2 এবং 4 নাম্বারটাও তোমরা এখনই করবা। 4 নাম্বারের অ্যান্সার কত হয় আমাকে জানাও, এখনই জানাও, কষ্ট হলেও জানাবে 4 নাম্বারের অ্যান্সার কত হবে।
দেখো পারবা কি না। ওকে 20 ঠিক আছে, 4 নাম্বারটা 20। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আর কোনো সমস্যা থাকলে বলতে পারো। হ্যাঁ, আমরা পরবর্তী অঙ্কতে যাব। এইটুকুতে যদি তোমাদের কোনো সমস্যা না থাকে, তোমাদের কারো কোনো সমস্যা আছে বাবা, থাকলে বলতে পারো। কারো কোনো সমস্যা আছে কিনা বলতে পারো বাবা তোমরা। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। নাই? তাহলে আমরা পরবর্তী অঙ্কে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তাজবীর বলো, কি বলবা? কি প্রবলেম বলো? কি প্রবলেম বলো, তোমার কি আছে, কি সমস্যা বলো? দুই নাম্বার কিসের 2 করে দেবো বলো? এখানে চিত্রগুলো দেওয়া ছিল 2 নাম্বার, যে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথম যে চিত্রটা দেওয়া আছে তার আকৃতিটা ত্রিভুজের মতো, বা দেখতে ত্রিভুজ, বা এটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের এখানে ভূমি আছে আর উচ্চতা আছে। ভূমি আছে 5 সেন্টিমিটার আর উচ্চতা আছে 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ছিল ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি 5, উচ্চতা 4, গুণ করলে হয় 20, তাকে 2 দ্বারা ভাগ করলে 10 হয়। একইভাবে 2 নাম্বার যে অঙ্কটা আছে, যার ভূমি 9 সেমি, উচ্চতা হচ্ছে 6 সেমি, তাহলে ত্রিভুজের এটারও ক্ষেত্রফল হবে ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে 9 আর 6 গুণ করলে 6 9 54, 54 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল যেটা হচ্ছে ওটাই উত্তর। 3 নাম্বারে যেটা দেওয়া আছে, এই চিত্রটা সামান্তরিকের, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলা হয়। এবং এই চিত্রটা সামান্তরিকের চিত্র। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণন উচ্চতা। ভূমির মান 5, উচ্চতা 6, তাহলে 5 6 30। 4 নাম্বার সেম, ভূমিটা ছিল 2, উচ্চতা ছিল 10, তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তার মানে এরপরে দেখো, এরপরে বলা আছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ হচ্ছে 750 মিটার। প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এওর? তাহলে আমরা জানি 1 এওর সমান 100 বর্গ মিটার। এখানে প্রথমত আমরা আগে এই ধান ক্ষেতের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আগে ওই আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফলটা বের করে নেব। ক্ষেত্রফল যা বের হবে সেটা বর্গ মিটার বের হবে, কারণ এখানে দুইটা এককই মিটারে দেওয়া আছে। আর ক্ষেত্রফলের এককটা আমরা জানি বর্গ একক হয়, সেক্ষেত্রে বর্গ মিটার হবে। এই বর্গ মিটারটাকে যদি আমরা এওরে প্রকাশ করতে চাই, আমরা জানি 1 এওর সমান 100 বর্গ মিটার। তার মানে এওরটা বর্গ মিটারের চেয়ে বড়। আর ছোট একক থেকে বড় এককে যখন আমরা কনভার্ট করবো তখন ভাগ করবো, তার মানে 100 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। যেটা দেওয়া আছে এটা একটু লিখে নাও, যে দেওয়া আছে 3 এটাতে দেওয়া আছে দৈর্ঘ্য 750 মিটার, প্রস্থ হচ্ছে তোমার কত? 1200 মিটার। আমরা জানি আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল সমান, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমি জানি। এখন এটা ধান ক্ষেত হতে পারে, বাগান হতে পারে, পুকুর হতে পারে, যা হয় হোক, আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা লিখলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক।
এটা এখন দৈর্ঘ্যের মানটা যদি বসায় তাহলে 1200, প্রস্থের মানটা 750 বর্গ মিটার। এখানে বর্গটা কেন লিখলাম, মিটার আছে দুইবার, বর্গ কথার মানে 2, এই জন্য 2, এককটা ছিল মিটার, এই জন্য মিটার লিখে দিলাম। এটা যদি আমরা এখন গুণ করি তাহলে এখানে অবশ্যই 5-এ যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষা থাকলে বা স্কুলে অবশ্যই রাত দেখাতে হবে, কিন্তু 1200 দুটা শূন্য বাইরে দিলাম, 750-এর এই শূন্যটা বাইরে দিলাম, 5 দুগুণ 10, হাত থেকে 2, 5 একে 5 আর 1-এ 6-এর শূন্য, হাত থেকে 1, 7 দুগুণ 14, হাতে থাকে তোমাদের 1, 7 থেকে 7 আর 1-এ 8, তাহলে 0, 4 আর 6 10 শূন্য, হাত থেকে 1, 9 আর এখানে 3টা শূন্য মোট, এই যে 1 2 3, তার মানে হচ্ছে 5টা শূন্য এত বর্গ মিটার। এই মিটার বের করার পরে এটাকে বলছে এওরে প্রকাশ করো। আমরা জানি 1 এওর সমান 100 বর্গ মিটার। আমরা জানি 1 এওর সমান 100 বর্গ মিটার। তার মানে এওরটা কি, মিটারের বর্গ মিটারের চেয়ে বড়, তাহলে বর্গ মিটার ছোট একক, এটাকে বড় এককে যখন প্রকাশ করবো তখন ভাগ করতে হবে। ছোট এককে বড় এককে প্রকাশ করলে যদি ভাগ করতে হয় তাহলে 100 দ্বারা ভাগ করে দাও। প্রথমে যায় 9 বার, 900, শূন্য কেটে নিয়ে আসলে 0 দ্বারা ভাগ করলে 0, 0 কেটে নিয়ে আসলাম 0 দ্বারা ভাগ করলাম, 0 দ্বারা ভাগ করে দিলাম, অতএব 9000 এওর। দেখো বুঝতে পেরেছো কিনা? চার নাম্বারটাও তোমরা পারবে। 4 নাম্বারটাতে বলেছে যে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 এবং ক্ষেত্রফল হচ্ছে 4250 বর্গ মিটার। দৈর্ঘ্য কত? তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে প্রস্থ বের করতে বলছে, তাহলে সরি প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে বলছে। দৈর্ঘ্য সমান কি জানি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো যেগুলো দেওয়া আছে এগুলোকে তুলে নাও, মিশাইলাম কিন্তু। তাহলে লেখো, দেওয়া আছে যেগুলো এগুলো একটু লিখে নাও। অঙ্ক নাম্বার 4, দেওয়া আছে প্রস্থ 50 মিটার, ক্ষেত্রফল  দৈর্ঘ্য সমান হট। আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখানে ক্ষেত্রফলের মান 8250, নিচে হচ্ছে 50। এই 0 0 যদি কাটি একদম সহজ হয়ে গেল, 50 × 40, 5 5 25, তার মানে 85 মিটার। উত্তর, পার্কটির দৈর্ঘ্য 85 মিটার। আমার তো মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কোনো সমস্যা থাকার কথা নয়। কোনো সমস্যা হচ্ছে কি ক্লাসে, বা বুঝতে পারছো কিনা একটু জানো।
5 নাম্বার, একটি ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 0.8 এবং ক্ষেত্রফল দেওয়া আছে 1.2। ত্রিভুজের ভূমি কত? প্রথমত আগে দেখে নাও যেটা দেওয়া আছে উচ্চতা 0.8 কিমি এবং ক্ষেত্রফল 1.2 বর্গ কিমি। ভূমি সমান আমরা কি জানি? আমরা জানি ভূমি সমান ত্রিভুজের ভূমি 2 গুণন ক্ষেত্রফল ভাগ উচ্চতা। ত্রিভুজের ভূমির সূত্র এটা, 2 গুণন ক্ষেত্রফল ভাগ উচ্চতা। তাহলে এইটা 2 2 থাকবে, ক্ষেত্রফলের মান 1.2, এটা 0.8। দেখো লবে এবং হরে দশমিকের পরে এখানেও একটা সংখ্যা আছে, এখানেও একটা সংখ্যা আছে, দুই পাশে দশমিক দশমিক তুলে দেওয়া যায়। এখন আমরা যদি এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে 4 বার যায়, কারণ 0 8 মানে হচ্ছে 8, এই 2 8 এর মধ্যে 4 বার যায়, 4 দ্বারা এটাকে ভাগ করলে যায় 3 বার, তার মানে 3 কিমি। দেখো বুঝতে পারছো কিনা? 4 নাম্বারটা জাস্ট আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করেছি মিথিলা। এখানে দৈর্ঘ্য বলছে, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আমরা জাস্ট ক্ষেত্রফলটাকে প্রস্থের মান দ্বারা ভাগ করে দিছি, তাই দৈর্ঘ্য পাওয়া গেছে। লাস্ট অঙ্ক এটা হবে 6 নাম্বার। আচ্ছা, 6 নম্বরে বলা আছে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ দেওয়া আছে 30 মিটার এবং অপর দুটি কর্ণ থেকে কর্ণের দূরত্ব 15 এবং 22.5 মিটার। চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল। আচ্ছা, ভাগ বোঝো নাই? ভাগটা সহজ ছিল। 2 গুণন 1.2 0.8। এখানে লব এবং হরে দুইটাতেই দশমিকের পরে একটা করে সংখ্যা আছে, এই যে একটা, তাহলে দশমিক দশমিক তুলে দেওয়া যায়। দশমিক দশমিক আমরা তুলে দিলাম, দেওয়ার পরে এই 0 8 আর 8 কিন্তু একই জিনিস, তাহলে 2 দ্বারা 8 ভাগ করলে 4 বার যায়, এই 4 দ্বারা 12 ভাগ করলে 3 বার যায়, এই জন্য 3 হয়েছে। ছয় নাম্বার যে চিত্র আছে এটা আঁকাও, আমি একদম সহজ করে বোঝাই দিচ্ছি। চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে বলা হয় চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখানে যে কর্ণটা আছে তার মান 30 মিটার। 30 মিটার, হ্যাঁ। এখানে যে মানটা আছে কর্ণের উপর দূরত্ব, এটা 22.5। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 15। এটা মিটার একটু লিখে নিবা, মিটার এরকম দেওয়া ছিল। হ্যাঁ, খুবই সিম্পল একটা জিনিস, একদম সহজ করে বোঝাবো। মুসলেও তো সমস্যা নাই রে, এটা রেকর্ড আছে। এখানে এটা একটা চতুর্ভুজ, তাহলে আমরা যদি এটাকে এভাবে কল্পনা করতাম এরকম হইতো, আর এই পাশেরটাকে যদি এভাবে কল্পনা করি তাহলে এটা হইতো। এটাকে যদি সোজা করি তাহলে এটা কিন্তু এরকম হয়, ঠিক আছে। এটা কর্ণটা 30 মিটার আর এখানে এই বরাবর মানটা দেওয়া আছে 22.5 মিটার। এটা তাহলে এটা যদি ত্রিভুজের ভূমি ধরি, এটা হলো উচ্চতা। একইভাবে এটাকে যদি সোজা করি তাহলে এটা এরকম হয়, যার এই যে ভূমিটা কিন্তু পরিবর্তন নাই, এই 30ই আছে, তার মানে এটা 30,
এখানে যে মানটা আছে সেটা হচ্ছে 15। তার মানে এটা যদি ভূমি হয়, এটা ভূমি, এটা হলো উচ্চতা। তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে জাস্ট যোগ করে দিলেই এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের হবে। এটার নাম যদি আমরা ক, খ, গ এবং ঘ দেই, সমস্যা আছে? আমরা বলতেই পারি বা মনে করি যে ক, খ, গ, ঘ একটা চতুর্ভুজ। এখানে ক, খ, গ, ঘ ছিল না, আমরা দিলাম। কেন দিলাম? বোঝার সুবিধার্থে দিলাম। তাহলে আমরা বলতে পারি, মনে করি ক, খ, গ, ঘ একটি চতুর্ভুজ। এটা আমরা বলতে পারি। এই চতুর্ভুজের এই ক, গটাকে বলা হয় কর্ণ, বা বলা যায় কর্ণ। এটা হলো কর্ণ। এ বি ক, খ, গ, ঘ একটি চতুর্ভুজ যার ক, গ কর্ণ। ক, গ যদি কর্ণ হয়, এরকম ছিল, তাহলে এটা যদি একটা কর্ণ হয়, এখানে যদি একটা কর্ণ হয়, তাহলে এই যে ক, খ, গ এটা একটা ত্রিভুজ, এইটুকু একটা ত্রিভুজ। একইভাবে এটাও কিন্তু একটা ত্রিভুজ, এইটুকু একটা ত্রিভুজ। তাহলে যার ক, গ কর্ণ, ক, গ কর্ণ ত্রিভুজ চতুর্ভুজটিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। দেখেন একটু বাংলা কথা বুঝছো কিনা। তাহলে ক, খ, গ, ঘ একটা চতুর্ভুজ যার ক, গ কর্ণ। এই যে ক, গ কর্ণ, এই কর্ণটা এই চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। এটা একটা দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। ফলে ক, খ, গ ও ক, গ, ঘ ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এইটাকে যদি আমরা ভালো করে খেয়াল করো, এইটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজ হয়। এই ত্রিভুজটাকে যদি ঘোরায় সোজা করি, তাহলে ত্রিভুজটা এরকম হয়। এইটাকে ঘোরাইলাম, তাহলে এটা হলো ভূমি, তার মান 30 মিটার। আর এখানে ছিল 22.5। এটা হলো উচ্চতা। তাহলে ক, খ, গ, ঘ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা বলতে পারি যে ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2, অথবা গুণন, এখানে লিখতে পারো ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটাও লেখা যায়। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমির মান হচ্ছে 30 গুণন উচ্চতার মান হচ্ছে 22.5। এটাকে ভাগ করলে কত হয়? 15 হয়। তাহলে এটা এখন গুণ করে গুণফলটা তোমরা এখানে লিখবা, কত হয় দেখো। তোমরা লিখবা, আমি সবকিছু লিখে দিব না। 15 আর 22.5 দশমিক ছাড়া গুণ করবা। গুণ করার পরে যে গুণফল হবে, তার গুণফলের ডান দিক থেকে বাম দিকে এক ঘর আগে দশমিক দিবা। এটা হলো ক, খ, গ ত্রিভুজের। একইভাবে এখানে আর একটা ত্রিভুজ ছিল, এরকম ছিল। তাহলে আমরা যদি এটা মিশাই, তাহলে এখানে ক, গ, ঘ ত্রিভুজ পাওয়া যায়। এই ত্রিভুজ পাওয়া যায়। এই ত্রিভুজটাকে যদি আবার সোজা করি, এরকম হয়। এইটাকে সোজা করলাম, এই দিকে ঘোরায় সোজা করলাম, এটা 30, এই যে সোজা করলে এটা 30, এই যে, আর এটা ছিল 15। এটা ক, এটা গ, এটা ঘ। ক্ষেত্রফলের সূত্র লেখো। তাহলে আমরা বলতে পারি ক, গ, ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমির মান 30 গুণন 15 উচ্চতার মান।
এটা দ্বারা ভাগ করলে 15, 225। এটার মান কত বেড়েছে? এই দুইটা ত্রিভুজ যোগ করো। এখানে লিখবা ক, খ, গ, ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি কি হবে? ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ক, গ, ঘ ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটা যোগ করে দাও তাহলে হয়ে যাবে। এটার মান কত বের হচ্ছে একটু দেখো। ওটার মান একটু লিখবা এখানে, আর যদি না পার আমি করে দিচ্ছি। 22.5 ছিল গুণন 15, 5 5 25, হাতে থেকে 2, 12 2 হাত থেকে 1, 11, এক ঘর কাটলাম 5 2 2, তাহলে 5 7 3 3, 337 এটা ছিল 5। তাহলে এটার যোগফলটা হচ্ছে 337.5 যোগ 225। এরপর দশমিক একটা শূন্য নিতে পারো, কারণ এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে যোগের ক্ষেত্রে, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলে হিসাব সুবিধা হবে না। এই 0 আর 5 যোগ করলে হয় 5, 5 আর সাথে 12 2, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 3 6, হাতে থাকে না। দেখো বুঝতে পারছো কিনা। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমার মনে হয় কিছুটা হলেও তোমাদের উপকার হয়েছে। ঠিক আছে। তুলে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।